নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য হুবহু কমন মক টেস্ট ক্লাস শুরু করছি। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। পরীক্ষা শেষে মিলিয়ে দেখবে এই ক্লাসগুলো থেকেই 40-এর মধ্যে 38+ জিকে তোমরা হুবহু কমন পেয়ে গিয়েছো। তো শুরু করছি আজকের ক্লাস। তো কি রয়েছে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখবো এবার। 2023 ভারতের সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদন হয় কোন রাজ্যে? 2023 সালে ভারতে সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদন হয় কোন রাজ্যে? কী হবে অ্যান্সারটি? কী হবে? উড়িষ্যা। 2023 সালে ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? মধ্যপ্রদেশ। সবথেকে বেশি টিন উৎপাদন হয় কোথায়? ছত্তিশগড়ে। তামা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। তামা উৎপাদনে প্রথম স্থানে কে রয়েছে? মধ্যপ্রদেশ। তামার ইংরেজি নাম কপার আর এর সংকেত হচ্ছে সিইউ। তাহলে তামার ইংরেজি নাম কি? কপার আর এর সংকেত কি? সিইউ। 2023 সালে সোনা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? বিহার। তাহলে 2023 সালে সোনা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অ্যান্সারটি হবে বিহার। বিজয়ঘাট কার সমাধিক্ষেত্র? বিজয়ঘাট কার সমাধিক্ষেত্র? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি কোথায় ছিল? নিমতলা ঘাট। রাজা রামমোহন রায়ের কোথায়? ব্রিস্টল, যেটা কোথায়? ইংল্যান্ডে। মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায়? রাজঘাটে। এপিজে আব্দুল কালামের সমাধিঘাট কোথায়? রামেশ্বরমে। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায়? মহাপ্রয়াণ ঘাটে। বি আর আম্বেদকরের কোথায়? চৈত্যভূমিতে। জওহরলাল নেহরুর কোথায়? শান্তিবনে। ইন্দিরা গান্ধী কোথায়? শক্তিস্থলে। অটল বিহারী বাজপেয়ীর কোথায়? স্মৃতিস্থলে। রাজীব গান্ধীর সমাধি কোথায়? বীরভূমিতে। মোরারজি দেশাইয়ের সমাধিক্ষেত্র কোথায়? অভয়ঘাটে। চরণ সিংয়ের সমাধিঘাট কোথায়? কিষান ঘাটে। গুলজারিলাল নন্দের কোথায়? নারায়ণ ঘাটে। এবং চন্দ্রশেখরের কোথায়? ঐকতা স্থলে। কোথায়? ঐকতা স্থলে। কার? চন্দ্রশেখরের। তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা কে? তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা কে? কি হবে অ্যান্সারটি? অল বিরুনি। কি হবে অ্যান্সারটি? অল বিরুনি। অল বিরুনি হচ্ছে তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা। তহকিক ই হিন্দ গ্রন্থটির লেখক অল বিরুনি। তার পুরো নাম আবু রিহান। কি নাম? আবু রিহান। মোহাম্মদ ইবন আহম্মদ অল বিরুনি। তাহলে তার পুরো নাম কি? মোহাম্মদ ইবন আহম্মদ আল বিরুনি। তহকিক ই হিন্দ গ্রন্থটিতে কাশ্মীরের ইতিহাস বলা হয়েছে। কার ইতিহাসের কথা বলা হয়েছে? কাশ্মীরের ইতিহাসের কথা বলা হয়েছে। তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত? তিরুচিরাপল্লী জায়গাটি কোন নদীর তীরে অবস্থিত? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে কাবেরী নদীর তীরে অবস্থিত। তাহলে কাবেরী নদীর তীরে অবস্থিত শহরটির নাম কি? তিরুচিরাপল্লী। তুঙ্গভদ্রা নদীর তীরে কোন শহর অবস্থিত? কুর্নুল শহর অবস্থিত। কৃষ্ণা নদীর তীরে কোন শহর? বিজয়ওয়াড়া শহর। কোপাই নদীর তীরে কোন শহর? বোলপুর শহর। দামোদর নদীর তীরে কোন শহর? দুর্গাপুর শহর। জলঙ্গি নদীর তীরে কোন শহর? কৃষ্ণনগর। তিস্তা ও করলা নদীর তীরে কোন শহর? জলপাইগুড়ি। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। রাউরকেল্লা কোথায় অবস্থিত? ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? কী হবে অ্যান্সারটি?
অ্যান্সারটি হয়ে যাবে ধর্মপাল। তাহলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? ধর্মপাল। পাল বংশের রাজা ধর্মপাল 1783 থেকে কত 1820 পর্যন্ত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। মনে করা হয় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানে ঘাটতি দেখা দেওয়ার কারণেই ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আনুমানিক 1200 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করেন। তাহলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন, ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন ভারতের রাষ্ট্রপতি। বর্তমানে ভারতের সেনাপ্রধান রয়েছেন মনোজ মুকুন্দ নারাডানে। কে রয়েছে বর্তমানে? মনোজ মুকুন্দ নারাডানে। এয়ার চিফ মার্শাল রয়েছেন বীরেন্দ্র সিং ধানোয়া এবং নৌসেনা প্রধান রয়েছেন কে? করমবীর সিং। ভারতের এই বাহিনীর প্রধান অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন বিপিন রাওয়াত। তাহলে চিফ অফ ডিফেন্স স্টাফ কে রয়েছেন? বিপিন রাওয়াত। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? কবে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1931 অর্থাৎ 1931 সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আইন অমান্য আন্দোলন স্থগিত রাখার জন্য ব্রিটিশ সরকারের নির্দেশে ভাইসরয় আরউইনের সঙ্গে কংগ্রেসের তরফে চুক্তি হয়। এই চুক্তির ফলে কংগ্রেস তথা গান্ধীজি সাময়িকভাবে আইন অমান্য আন্দোলন স্থগিত রাখে ও লন্ডনে দ্বিতীয় গোলটেবিলের বৈঠকে যোগ দিতে রাজি হয়। পরিবর্তে সশস্ত্র অভ্যুত্থানে যুক্ত ভারতীয় বন্দীদের ছাড়া অন্যান্য ভারতীয় বন্দীদের ব্রিটিশ সরকার নিঃশর্তে মুক্তি দিতে রাজি হয়। এই চুক্তি দিল্লি চুক্তি নামেও খ্যাত। তাহলে গান্ধী আরউইন চুক্তি কিন্তু দিল্লি চুক্তি নামেও বিখ্যাত। ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে সিদ্রাপং। কি? সিদ্রাপং হচ্ছে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র, যেটি কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত। এই যে দেখো, সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্রটি দার্জিলিংয়ে অবস্থিত। ভারতের সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপন্ন হয় অন্ধ্রপ্রদেশে। জলবিদ্যুৎ উৎপাদন ও বন্টনের দায়িত্ব রয়েছে এনএইচপিসি, যা 1974-এ প্রতিষ্ঠিত হয়। তাহলে এনএইচপিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1974 সালে প্রতিষ্ঠিত হয়। আর সব থেকে বেশি জলবিদ্যুৎ উৎপন্ন হয় কোথায়? অন্ধ্রপ্রদেশে। ল্যাটেরাইট শব্দের অর্থ কি? ল্যাটেরাইট শব্দের অর্থ কি? ল্যাটেরাইট শব্দের অর্থ হচ্ছে ইট। তাহলে ল্যাটেরাইট শব্দের অর্থ কি? অ্যান্সারটি হয়ে যাবে ইট। লোহিত মৃত্তিকা থেকে ল্যাটেরাইট উৎপন্ন হয়। কোন মৃত্তিকা থেকে ল্যাটেরাইট উৎপন্ন হয়? লোহিত মৃত্তিকা থেকে। এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ হলো, অর্থাৎ এফআইআর এর সম্পূর্ণ নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হচ্ছে এফআইআর এর ফুল ফর্ম। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কি কি? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার প্রভৃতি দেশগুলোতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কারোর সম্পর্কে অভিযোগ জানাতে গেলে থানায় পুলিশ কর্তৃপক্ষের নিকটে যে লিখিত অভিযোগপত্রটি দেওয়া হয় তাকেই এফআইআর বলে। মানে কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে 5ই জুন। 12ই জানুয়ারি কি দিবস? জাতীয় যুব দিবস। 26শে জানুয়ারি কি দিবস? প্রজাতন্ত্র দিবস। 30শে জানুয়ারি কি দিবস? শহীদ দিবস। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবস। 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস। 28শে ফেব্রুয়ারি কোন দিবস? জাতীয় বিজ্ঞান দিবস। কত? 28শে ফেব্রুয়ারি। 8ই মার্চ কি দিবস? আন্তর্জাতিক মহিলা দিবস। 8ই মার্চ। 8ই মার্চ আবার কি দিবস হয়? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 19শে মার্চ কি দিবস? বিশ্ব পিতৃ দিবস। কত তারিখে হয়? 19শে মার্চ তারিখে। 21শে মার্চ কি দিবস? বিশ্ব অরণ্য দিবস। 22শে মার্চ কি দিবস? বিশ্ব জল দিবস। কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে লাল, নীল ও সবুজ। রঙগুলিকে কি রং বলা হয়? মৌলিক রং বলা হয়। মৌলিক বর্ণ কি কি? লাল, নীল ও সবুজ। এই তিনটি বর্ণের যে কোনো 2 বা 3টি বর্ণকে নির্দিষ্ট অনুপাতে মেশালে সমস্ত বর্ণ তৈরি করা যায়। এদেরকে মৌলিক বর্ণ বলে। যেমন সবুজ লাল মিলে কি হয়? হলুদ হয়। নীল আর সবুজ মিলে কি হয়? আকাশী হয়। নিচের কোনটি নেগেটিভ তড়িৎগ্রস্ত? নিচের কোনটি নেগেটিভ তড়িৎগ্রস্ত? ঠিক আছে, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ইলেকট্রন।
ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত, ঠিক সেরকম প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত, আর নিউট্রন এটা হচ্ছে নিস্তড়িৎ। সরল অণুবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করেন কে? সরল অণুবীক্ষণ যন্ত্র কে প্রথম আবিষ্কার করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে লিউয়েন হক। লিউয়েন হক হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কর্তা। বিজ্ঞানী লিউয়েন হক সর্বপ্রথম সরল অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন। টেলিস্কোপ কে আবিষ্কার করেন? হ্যান্স লিপারশে। পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন? গ্যাব্রিয়েল ফারেনহাইট। গ্যাব্রিয়েল ফারেনহাইট হচ্ছে পারদ থার্মোমিটারের আবিষ্কর্তা। স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? রেনে লেনেক। রেনে লেনেক হচ্ছে স্টেথোস্কোপের আবিষ্কর্তা। মাইক্রোফোন টেলিফোন কে আবিষ্কার করেন? গ্রাহাম বেল। গ্রাহাম বেল হচ্ছে মাইক্রোফোন ও টেলিফোনের আবিষ্কর্তা। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন লজিক বেয়ার্ড। জন লজিক বেয়ার্ড হচ্ছে টেলিভিশনের আবিষ্কর্তা। কম্পিউটার কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ। তাহলে চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের আবিষ্কর্তা। প্রাণীদেহের দীর্ঘতম কোষটি হলো, প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষটি হলো কি? কোষটি হয়ে যাবে স্নায়ু কোষ। স্নায়ু কোষ হচ্ছে প্রাণীদেহের দীর্ঘতম কোষ। প্রাণীদেহে বিভিন্ন আকার ও আয়তনের কোষ লক্ষ্য করা যায়, যেগুলির মধ্যে স্নায়ু কোষ সর্বাপেক্ষা দীর্ঘ কোষ। দীর্ঘতম স্নায়ু কোষের দৈর্ঘ্য প্রায় 1 মিটার। দীর্ঘতম স্নায়ু কোষের দৈর্ঘ্য কত? 1 মিটার। মানবদেহের বৃহত্তম কোষ হলো ডিম্বাণু এবং ক্ষুদ্রতম কোষ হলো লঘু মস্তিষ্কের গ্র্যামিউল কোষ। তাহলে বৃহত্তম কোষের নাম কি? ডিম্বাণু, এবং ক্ষুদ্রতম কোষের নাম কি? লঘু মস্তিষ্কের গ্র্যামিউল কোষ। কি কোষ? গ্র্যামিউল কোষ। একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পারে, একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পারে, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে প্লাটিপাস। কি হবে অ্যান্সারটি? প্লাটিপ্লাস। টালপা, টেরোপাস ও লেমুর সন্তান প্রসব করে, এরা ডিম পারে না, কিন্তু প্লাটিপাস স্তন্যপায়ী হলেও ডিম পারে। থ্রম্বোসিস রোগটি হয়, থ্রম্বোসিস রোগটি হয় কোথায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে রক্তবাহে। রক্তবাহে কিন্তু থ্রম্বোসিস রোগটি হয়। রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধাকে থ্রম্বোসিস বলে। তাহলে থ্রম্বোসিস কাকে বলে? রক্তনালীর ভেতরে রক্তকে জমাট বাঁধাকে থ্রম্বোসিস বলে। মস্তিষ্কে রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে সেরিব্রাল থ্রম্বোসিস হয়। কি হয়? সেরিব্রাল থ্রম্বোসিস হয়। কোথায়? মস্তিষ্কে রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে। হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে। তাহলে করোনারি থ্রম্বোসিস কাকে বলে? হৃৎপিণ্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে। লোকসভার মোট আসন সংখ্যা কত? লোকসভার মোট আসন সংখ্যা কত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 552টি। লোকসভার মোট আসন সংখ্যা কত? 552টি। লোকসভায় 2টি আসন অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত। লোকসভার 2টি আসনে রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ানদের মনোনীত করতে পারেন এবং লোকসভার কার্যকাল কত বছর? 5 বছর। ভারতে কত ধরনের জরুরি অবস্থা জারি করা যায়? ভারতে কত ধরনের জরুরি অবস্থা জারি করা যায়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 3 ধরনের জরুরি অবস্থা জারি করা যায়। এই 3টি হলো জাতীয় জরুরি অবস্থা, রাজ্য জরুরি অবস্থা ও অর্থনৈতিক জরুরি অবস্থা। এখনও পর্যন্ত একবারও অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়নি। 360 ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থার কথা বর্ণিত আছে। তাহলে কত ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থার কথা বর্ণিত আছে? 360 নং ধারায়। স্বাধীন ভারতে প্রথম পরমবীর চক্র পুরস্কার পান, কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে সোমনাথ শর্মা। সোমনাথ শর্মা হচ্ছে স্বাধীন ভারতে প্রথম পরমবীর চক্র প্রাপ্তকারী। 1947 এবং 48 পাকিস্তানি আক্রমণে শ্রীনগর বিমানবন্দর রক্ষার জন্য তিনি এই পুরস্কার পান। 1950 সালে তার স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কার দেওয়া শুরু হয়। কত সালে শুরু করা হয় পুরস্কার দেওয়া? 1950 সাল থেকে। 1948 সালে ভারতের একটি ক্রুড অয়েল ট্যাঙ্কার তার নামে নামাঙ্কিত করা হয়। কি নাম এই ট্যাঙ্কারটির? একটি ক্রুড অয়েল ট্যাঙ্কার। পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে সিরাজ উদ্দৌলা। সিরাজ উদ্দৌলা ছিলেন পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব। পলাশীর যুদ্ধের সময় বাংলা নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা। পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন। তাহলে কত সালে পলাশীর যুদ্ধ হয়েছিল? 1757 সালের 23শে জুন। এই সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? রবার্ট ক্লাইভ। তাই পলাশী যুদ্ধের সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? রবার্ট ক্লাইভ। পুলিৎজার পুরস্কার কবে থেকে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার কবে থেকে দেওয়া হয়? অ্যান্সারটি হয়ে যাবে 1917, অর্থাৎ 1917 সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু করা হয়।
দ্রোণাচার্য পুরস্কার চালু হয় কত সালে? 1985 সালে। তাহলে দ্রোণাচার্য পুরস্কার কত সালে চালু হয়? 1985 সালে। কবির সম্মান সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য প্রদান করা হয় 1986 সাল থেকে। তানসেন পুরস্কার সঙ্গীতে প্রদান করা হয়, তানসেন পুরস্কার সঙ্গীতে প্রদান করা হয় কত সাল থেকে? 2000 সাল থেকে। ব্যাস সম্মান প্রদান করা হয় সাহিত্যে 1991 সাল থেকে। ব্যাস সম্মান কোথায় প্রদান করা হয়? সাহিত্যের ক্ষেত্রে কত সাল থেকে? 1991 সাল থেকে। এবেল পুরস্কার গণিতে 2003 থেকে প্রদান করা হয়। তাহলে গণিতের ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়? এবেল পুরস্কার কত সাল থেকে প্রদান করা শুরু হয়? 2003 সাল থেকে। ম্যাথসিনি কোন দেশের লোক ছিলেন? ম্যাথসিনি কোন দেশের লোক ছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ইতালি। তাহলে ম্যাথসিনি ইতালি দেশের কি ছিলেন? লোক ছিলেন। ইনিও ইতালির ঐক্য প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা গ্রহণ করেন, তবে এর সাথে তিনি ইতালিতে গণতন্ত্র প্রতিষ্ঠাতেও সফল হন। এনার রচিত বিখ্যাত গ্রন্থ হলো অল ন্যাশনালিটি। কি নাম? অন ন্যাশনালিটি। নিচের কোন খেলোয়াড়কে লাহোর এক্সপ্রেস নামে অভিহিত করা হয়, বা নিচের কোন খেলোয়াড় লাহোর এক্সপ্রেস নামে পরিচিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে শোয়েব আখতার। শোয়েব আখতারকে কিন্তু লাহোর এক্সপ্রেস বলা হয়ে থাকে। ইনি পাকিস্তানের ফাস্ট বল পেসার। এনার বলের গতি ছিল 161.3 কিমি পার আওয়ার। এনার আত্মজীবনীর নাম কি? কন্ট্রোভার্সিয়ালি ইউরোস। তাহলে শোয়েব আখতারের আত্মজীবনীর নাম কি? কন্ট্রোভার্সিয়ালি ইউরোস। ফুটবলের সম্রাট বলা হয় কাকে? পেলেকে। পেলেকে বলা হয় ফুটবলের সম্রাট। ক্রিস্টিয়ানো রোনাল্ডো দ্য কমান্ডার নামে পরিচিত। তাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কি নামে পরিচিত? দ্য কমান্ডার নামে পরিচিত। শিখর ধাওয়ান কি নামে পরিচিত? গব্বর নামে পরিচিত। আমরা শিখর ধাওয়ানকে গব্বর নামে চিনি। বিরাট কোহলি কি নামে পরিচিত? চিকু এবং দ্য রান মেশিন নামে পরিচিত। বিরাট কোহলিকে চিকু এবং দ্য রান মেশিন নামে সবাই জানে। কোন ভারতীয় ক্রিকেটার দ্য ওয়াল নামে পরিচিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হচ্ছে রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়ে কিন্তু দ্য ওয়াল নামে অভিহিত করা হয়। দাবা ক্ষেত্রকে বলা হয় কি? বলা হয় দাবা ক্ষেত্রকে? দাবা ক্ষেত্রকে বলা হয় বোর্ড। তাহলে দাবা ক্ষেত্রকে কি বলা হয়? বোর্ড বলা হয়। নেক্সট দেখো, টেবিল টেনিস খেলার মাঠের নাম কি? বোর্ড। বেসবল খেলার মাঠের নাম কি? ডায়মন্ড। বেসবল খেলার মাঠের নাম কি? ডায়মন্ড। সুইমিং যেখানে করা হয় তাকে বলা হয় পুল। তাহলে সুইমিং কোথায় করা হয়? পুলে করা হয়। অ্যাথলেটিক যেখানে করা হয় তাকে বলা হয় কি? ট্র্যাক। অ্যাথলেটিক যেখানে করা হয় তাকে কি বলা হয়? ট্র্যাক বলা হয়। শুটিং তীরন্দাজি করা হয় কোথায়? ব্রোঞ্জে। শুটিং তীরন্দাজি কোথায় করা হয়? ব্রোঞ্জে। সাইকেলিং যেখানে করা হয় তাকে বলা হয় ভেলোড্রম। তাহলে সাইকেলিং যেখানে করা হয় তাকে কি বলা হয়? ভেলোড্রম। দাবা খেলার উৎপত্তি কোথায়? ভারতে। দাবা খেলার উৎপত্তি কোথায়? ভারতে। ভারতের বিশ্ববিখ্যাত দাবাড়ু হলেন কে? বিশ্বনাথন আনন্দ। বিশ্বের প্রবাদ প্রতিম দাবাড়ু হলেন গ্যারি কাসপারভ। বিশ্বের প্রবাদ প্রতিম দাবাড়ুর নাম কি? গ্যারি কাসপারভ। নেক্সট, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? অ্যান্সারটি হয়ে যাবে 5টি। তাহলে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? অ্যান্সার হবে 5টি। চীন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, এই 5টি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য ছাড়াও আরও 10টি অস্থায়ী সদস্য রয়েছে। আর এই 5টি স্থায়ী সদস্য কি কি? চীন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা ও কি? ব্রিটিশ যুক্তরাষ্ট্র। এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে মুম্বাইয়ে। তাহলে এলিফ্যান্টা গুহা মুম্বাই শহরে অবস্থিত। তারপর দেখো, কানহেরি গুহা কোথায় অবস্থিত? এটাও মুম্বাইয়ে অবস্থিত। অজন্তা ইলোরা কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদে অবস্থিত। মদন প্যালেস কোথায় অবস্থিত? জব্বলপুরে অবস্থিত। নেক্সট, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে ভারত ও চীনে মাঝখানে কোন লাইন অবস্থিত? ম্যাকমোহন লাইন অবস্থিত। রেড ক্লিফ লাইন কোথায় অবস্থিত? ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী স্থানে রেড ক্লিফ লাইন অবস্থিত। ডুরান্ড লাইন কোথায় অবস্থিত? আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী অংশে। রেড ওলিভ লাইন কোথায় অবস্থিত? রেড ওলিভ লাইন কোথায় অবস্থিত? ভারত ও নেপালের মধ্যবর্তী সীমান্তে। 9 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ ও মিনিকয়ের মাঝখানে 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত। 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? আন্দামান নিকোবরের মধ্যবর্তী অংশে 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? অ্যান্সারটি হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। এটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের উক্তি যে স্বরাজ আমার জন্মগত অধিকার।
স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই অমর উক্তির প্রবক্তা ছিলেন বালগঙ্গাধর তিলক। কংগ্রেসের একাধিক নেতার সঙ্গে তার সখ্যতা ছিল, যাদের মধ্যে অন্যতম ছিল অরবিন্দ ঘোষ, মোহাম্মদ আলী জিন্নাহ, লালা রাজপত রায়, বিপিনচন্দ্র পাল প্রমুখ। বালগঙ্গাধর তিলক ছিল স্বশাসনের অন্যতম প্রবক্তা। তাহলে স্বশাসনের অন্যতম প্রবক্তা কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে বালগঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন, কয়াল বলতে বোঝায়, কয়াল বলতে কি বোঝায়? অ্যান্সারটি হয়ে যাবে লবণাক্ত জলাভূমি। লবণাক্ত জলাভূমিকে কিন্তু কয়াল বলা হয়। কেরলে মালাবার উপকূলে ভূ আন্দোলনের প্রভাব বরাবর উত্থিত ও নিমজ্জিত হয়। উপকূলে অসংখ্য লবণাক্ত জলাভূমি সৃষ্টি হয়েছে, ব্যাক ওয়াটার্স বা কি লবণাক্ত জলাভূমি। এগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলা হয়, যেমন ভেম্বানাদ, অষ্টমুদি, কোট্টাশাস্তা, কায়ামকুলম্বো ইত্যাদি সব কি বড় বড় কয়াল। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর আজকের ভিডিওর পিডিএফটি যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যেটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। থ্যাংক ইউ।